আগের পর্বে আমরা দেখেছিলাম ইউনহো একটি গাড়িতে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে একজন লোক এসে দাঁড়ালো। তার নাম প্যাং। প্যাং মনে মনে বলল, প্যাং বংশের সদস্যরা মাথার বদলে পেশি দিয়ে চিন্তা করার জন্য পরিচিত, কিন্তু তারা তাদের সম্মান আর সাহসের জন্যেও বিখ্যাত। সত্যিই গুরুত্বপূর্ণ কিছু না হলে তারা এমন সাহায্য চাইত না। বিহানগুক সামনে এগিয়ে এসে বলল, আমরা কিভাবে সাহায্য করতে পারি? প্যাং দ্রুত বলল, শত্রুরা আমাকে তাড়া করছে, আমাকে এই পাহাড় পার হতে সাহায্য করুন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। বিহানগুক বিনা দ্বিধায় বলল, অবশ্যই আমরা আপনাকে সাহায্য করব, আপনি মালের ভেতরে লুকিয়ে পড়ুন, দ্রুত করুন। প্যাং মাথা নেড়ে বলল, ঠিক আছে। ইউনহো দূর থেকে সব দেখছিল, তার চোখে স্পষ্ট সন্দেহ। বিহানগুক প্যাংকে একটি ব্যারেলের ভেতরে ঢুকতে বলল, একদম শব্দ করবেন না। প্যাং বলল, বুঝেছি, ধন্যবাদ। এরপর ইউনহো আবার শুয়ে পড়ল, কিন্তু মনে মনে বলল, উফ, এটা কি কোনো দাতব্য সংস্থা নাকি? তবে তার ভালো স্বভাব নিয়ে আমার কোনো অভিযোগ নেই। গাড়ি আবার চলতে শুরু করল। কিছুক্ষণ পর ব্যারেলের ভেতর থেকে প্যাং বলল, আপনাদের বিপদে ফেলার জন্য আমি দুঃখিত, জঙ্গল থেকে বের হতে পারলে আমি সবাইকে পুরস্কৃত করব। ইউনহো চোখ বন্ধ রেখেই বলল, তারা মারা যাওয়ার পর পুরস্কার দিয়ে কি হবে? আপনার কি কোনো বিবেক নেই? আপনি সবাইকে বিপদে ফেলছেন। প্যাং কিছু বলতে গেলে ইউনহো তাকে থামিয়ে বলল, আমাদের বিরক্ত না করে চলে যাওয়ার মতো বিবেক আপনার থাকা উচিত ছিল। এখন আমার সাথে কথা বলা বন্ধ করুন, আমি একটু ঘুমাবো। প্যাং চুপ করে গেল। এদিকে বিহানগুক মনে মনে ভাবল, আমরা পাহাড়ের পাদদেশের কাছাকাছি চলে এসেছি, এখনো কেউ খুঁজতে আসেনি, তাহলে কি আমরা নিরাপদ? ঠিক তখনই হঠাৎ সামনে ডাকাতদের একটি দল এসে দাঁড়ালো। তারা চিৎকার করে বলল, ওখানেই থামো। মুহূর্তের মধ্যেই গাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলল তারা। বিহানগুক তাদের লিডারকে দেখে মনে মনে বলল, সবুজ বনদস্যু। সে শান্তভাবে বলল, শুভেচ্ছা গ্রিন ফরেস্টের বীরগণ, আমি কুইক ড্র্যাগন ক্যারাভ্যানের ভাড়াটে যোদ্ধা বিহানগুক। ডাকাতদের লিডার জিজ্ঞেস করল, তোমরা কি লাল পোশাক পরা কোনো যুবককে দেখেছ? বিহানগুক মাথা নেড়ে বলল, না, আমরা তেমন কাউকে দেখিনি। লিডার চোখ কুঁচকে বলল, তুমি কি নিশ্চিত? মিথ্যা বললে তোমাকে মেরে ফেলব। বিহানগুক শান্তভাবে বলল, আমি কেন আপনাদের সাথে মিথ্যা বলবো? কুইক ড্র্যাগন ক্যারাভ্যান সবসময় গ্রিন ফরেস্ট সেক্টরের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। একজন অপরিচিতের জন্য কেন আমি শত্রু হব? ঠিক তখনই লিডার ইউনহোর দিকে ইশারা করে বলল, ওটাকে? ইউনহো একটু চমকে গিয়ে বলল, হ্যাঁ, আমি তো শুধু মালপত্র। এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। বিহানগুক দ্রুত পরিস্থিতি সামলে বলল, আসলে সে মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ, আমরা তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। এই কথা শুনে লিডার রেগে গিয়ে বিহানগুকের গলায় তলোয়ার ধরল। তুই জানিস কি বলছিস? তারপর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তাহলে আমরা অন্যভাবে করি, একজন করে মারব যতক্ষণ না সত্যি বলো। সে গাড়ির এক কর্মচারীর দিকে ইশারা করে বলল, তুমি বলো, লাল পোশাকের কাউকে দেখেছ? ভয়ে কাঁপতে কাঁপতে লোকটি বলল, না, আমি কাউকে দেখিনি। লিডার তলোয়ার তুলতেই বিহানগুক সামনে এগিয়ে এলো। ঠিক তখনই ইউনহো হঠাৎ বলে উঠল, সে এখানে আছে। সবাই থমকে গিয়ে তার দিকে তাকালো। ইউনহো উঠে বসে ব্যারেলে লাথি মেরে বলল, আমি বলেছি সে এখানেই আছে। তোমরা যাকে খুঁজছ সে এই ব্যারেলের ভেতরেই, বের হয়ে আসো। বিহানগুক চিৎকার করে বলল, তুমি কি করছো? ইউনহো ঠান্ডা গলায় বলল, একজন অপরিচিতের জন্য নিজের জীবন বাজি রাখা বোকামি। সবাই মারা যাওয়ার পর বের হবে নাকি? অবশেষে প্যাং ব্যারেল থেকে বের হয়ে এলো। ডাকাতদের লিডার হাসতে হাসতে বলল, তুমি যদি পানিয়ে যেতে হয়তো বাঁচতে পারতে, কিন্তু তুমি নিজেই বের হয়ে এলে। প্যাং দৃঢ় গলায় বলল, আমি পালিয়ে গেলে তোমরা এই নিরীহ মানুষগুলোকে মেরে ফেলতে। তারপর চিৎকার করে বলল, আমি দোগিউক প্যাং, আমি হয়তো হিরো নই, কিন্তু নিরপরাধ মানুষের জীবন বিপদে থাকলে আমি পালাই না। সে বিহানগুকের দিকে তাকিয়ে বলল, আপনাদের সাহায্যের জন্য ধন্যবাদ, এখন আপনারা চলে যান, ওরা শুধু আমাকে খুঁজছে। কিন্তু ইউনহো তাদের থামিয়ে বলল, একটু অপেক্ষা করুন। বিহানগুক জিজ্ঞেস করল, কি হয়েছে? ইউনহো বলল, আপনারা যেদিকে যাচ্ছেন ওখানেই বনদস্যুরা আছে, আপনারা সবাই মারা যাবেন। তারপর সে ব্যাখ্যা করল, যদি প্যাং বংশ জানতে পারে তাদের একজনকে এখানে হত্যা করা হয়েছে, তারা পুরো পাহাড় খুঁজে ফেলবে। তাই এই দস্যুরা আমাদের সবাইকে মেরে ফেলবে, যাতে কোনো সাক্ষী না থাকে।
বিহানগুক তখন বুঝতে পারল, আপনি ঠিক বলেছেন। ডাকাতদের লিডারও মুচকি হেসে বলল, যুক্তি খারাপ না। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। শেষে ইউনহো বলল, আমরা পালাবো না, আমরা লড়ব। এরপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। প্যাং একাই বহু ডাকাতের বিরুদ্ধে লড়াই করতে লাগলো। চারদিকে তলোয়ারের শব্দ, ধুলো আর রক্ত। লড়াই করতে করতে প্যাং মনে মনে বলল, মানুষ আমাকে প্রতিভাবান বলতো, আর সেই অহংকারই আমাকে অন্ধ করে দিয়েছিল। এই মানুষগুলো আজ আমার কারণেই মরছে। শেষ আক্রমণের সময় এক ডাকাত তলোয়ার তুলতেই হঠাৎ একটি পাথর এসে তার তলোয়ারে আঘাত করল। ডাকাতটি মাটিতে পড়ে গেল। প্যাং অবাক হয়ে পিছনে তাকালো। দেখল ইউনহো দাঁড়িয়ে আছে, হাতে গাড়ির মালপত্র থেকে নেওয়া হাড়ি পাতিল। ইউনহো হালকা হাসি দিয়ে বলল, বাহ, তোমাকে দেখতে তো বেশ করুণ লাগছে। ইউনহোর এই অদ্ভুত আক্রমণ দেখে প্যাং একেবারে হতভম্ব হয়ে গেল। সে বিস্ময়ে বলে উঠল, কি? ওটা কি ছিল? সে কি সত্যি একজনকে অজ্ঞান করে দিল একটা ভাতের থালা দিয়ে? ইউনহো হালকা বিরক্ত গলায় বলল, আরে বলো না যে তুমি আবার অন্যমনস্ক হয়ে গেছো। এই কথা শুনে প্যাং আবার নিজেকে সামলে নিয়ে লড়াইয়ে মন দিল। ইউনহো আবার বলল, তুমি এই ডাকাতগুলোকে এখানে নিয়ে এসেছো, এটাই যথেষ্ট খারাপ। তার উপর নিজের কাজেও মনোযোগ দিতে পারছো না। তুমি তো একেবারে জাহাজের নোঙর, সবাইকে টেনে নিচে নামাচ্ছ। এরপর সে বিহানগুকের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, মিস্টার গুক, আপনি তো এভাবে নিজেকেই মেরে ফেলবেন। এই বলে ইউনহো সামনে থাকা এক ডাকাতের দিকে একটি বাটি ছুঁড়ে মারল। ধাপ করে আঘাত লেগে সেই ডাকাত মাটিতে লুটিয়ে পড়ল। ইউনহো আবার চিৎকার করে বলল, বাকি লোকগুলো কেন নিজেদের বিপদে ফেলছি? এদিকে প্যাংয়ের সামনে আবার কয়েকজন ডাকাত এসে ঘিরে ফেলল। প্যাং মনে মনে বলল, কি হচ্ছে? না, আমাকে মনোযোগ দিতে হবে, এখন প্রশ্ন করার সময় নয়। সে নিজের তলোয়ার শক্ত করে ধরল, তারপর দাঁত চিপে নিজের টেকনিক ব্যবহার করল। 5 টাইগার্স গার্ড ব্রেকার। চারদিকে তলোয়ারের ঝলকানি ছড়িয়ে পড়ল। বাতাস কেটে যাওয়ার শব্দ শোনা গেল, কিন্তু ডাকাতরা সহজেই লাফ দিয়ে পাশ কাটিয়ে গেল। প্যাং অবাক হয়ে মনে মনে বলল, ওহ, তাই তো, এটা কোনো প্রশিক্ষণ নয়। এখানে কেউ আমার তলোয়ারের আভা সহ্য করে দাঁড়িয়ে থাকবে না। ঠিক তখনই 3 জন ডাকাত একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে আবার ইউনহো দূর থেকে কয়েকটা বাটি ছুঁড়ে মারল। ধাপ ধাপ ধাপ, 3 জনই আঘাতে পড়ে গেল। ইউনহো বিরক্ত হয়ে বলল, এর চেয়ে বরং নিজের তলোয়ার দিয়ে নিজেকেই মেরে ফেলো। এদিকে বিহানগুকের সামনে আরো কয়েকজন ডাকাতে গিয়ে আসছিল। সে চিৎকার করে বলল, তুমি নিচে নেমে আমাদের সাহায্য করছো না কেন? ইউনহো শান্ত গলায় বলল, আমি তো শুধু মালপত্র, মনে আছে তো? এই কথা শুনে প্যাং মনে মনে বলল, সে আবার কি সব বলছে? বিহানগুক হাল ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো, কিন্তু এখন এসব নিয়ম মানার সময় না। প্যাং আবার অবাক হয়ে ভাবল, এ কি, সে কেন এই হাস্যকর কথায় রাজি হচ্ছে? ইউনহো একটু চিন্তিত মুখে বলল, যাওয়ার আগে মুন ক্ল্যানের সেই ঝামেলাবাজ মেয়েটা আমাকে বলেছিল ঝামেলা থেকে দূরে থাকতে। এই সফরে আমার সব কাজের দায়ভার গ্র্যান্ড একাডেমির উপর। যদি আমি তাদের সুনামের ক্ষতি করি, সে আমাকে নরক পর্যন্ত ধাওয়া করবে। বিহানগুক মরিয়া হয়ে চিৎকার করে বলল, যদি কেউ জিজ্ঞেস করে, সব দোষ আমি নেব, তাই দয়া করে আমাদের সাহায্য করো। ইউনহো দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা আমাকে দ্বিধায় ফেলে দিল। আমি সাধারণত আমার দেওয়া প্রতিশ্রুতি রাখি। বিহানগুক আবার চিৎকার করে বলল, আমরা যদি এখানে মরে যাই, তাহলে তুমিও আরামে তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না। তারপর একটু থেমে যোগ করল, এই যাত্রাটা এখনো পর্যন্ত খুব আরামদায়কও হয়নি, তাই না? ইউনহো ভ্রু তুলে বলল, ঠিকই বলেছ। বিহানগুক দ্রুত বলল, জঙ্গল পার হলেই আমরা একটা সরাইখানায় থাকব, 2 দিন বিশ্রাম। ইউনহো জিজ্ঞেস করল, মাত্র 2 দিন? বিহানগুক তাড়াতাড়ি বলল, আর তুমি যত খুশি খেতে পারবে। ইউনহোর চোখ চকচক করে উঠল, খাবারও? বিহানগুক চিৎকার করে বলল, হ্যাঁ, তো এবার সাহায্য করবে নাকি অলস হয়ে বসে থাকবে? প্যাং দূর থেকে সব শুনে মনে মনে বলল, ওরা কি আসলেই সিরিয়াস? ইউনহো শান্ত গলায় বলল, ঠিক আছে, তুমি কথা দিচ্ছ, তাই তো?
ঠিক তখনই বিহানগুক এক ডাকাতের আঘাতে মাটিতে পড়ে গেল। ডাকাতটি তার উপর ঝাঁপিয়ে পড়ল। এই দৃশ্য দেখে ইউনহো অবশেষে নড়ল। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পাশের বাক্স খুলল। ভেতর থেকে একের পর এক বাটি বের করতে লাগলো। তারপর ঠাস 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 একটার পর একটা বাটি ছুঁড়ে মারতে লাগলো ডাকাতদের দিকে। প্রতিটা আঘাত নিখুঁত। এক এক করে সব ডাকাত মাটিতে পড়ে যেতে লাগলো। পুরো যুদ্ধক্ষেত্র যেন এক অদ্ভুত দৃশ্যে পরিণত হলো। তলোয়ারের বদলে বাটি দিয়ে যুদ্ধ। এই দৃশ্য দেখে প্যাং একেবারে স্তম্ভিত হয়ে গেল। সে হতবাক হয়ে বলল, এটা কি হচ্ছে? ডাকাতদের লিডার দূর থেকে ইউনহোর লড়াই দেখছিল। তার চোখে স্পষ্ট ভয়। সে মনে মনে বলল, সে তো একজন ভয়ঙ্কর দক্ষ ওস্তাদ। ঠিক তখনই ইউনহো ধীরে ধীরে এগিয়ে এসে প্যাংয়ের পেছনে দাঁড়ালো। শান্ত কিন্তু কড়া গলায় সে বলল, তুমি ওদের এখানে নিয়ে এসেছ, তোমার কি একটুও অপরাধবোধ হচ্ছে না? প্যাং থমকে দাঁড়ালো। ইউনহো একের পর এক কথা বলতে লাগলো। কমপক্ষে কাজের হওয়ার জন্য তুমি তোমার সেরাটা তো দিতে পারতে। তুমি ঝামেলা পাকিয়েছ, আমাদের এই বিপদে ফেলেছ, কিন্তু যখন সত্যিকারের লড়াইয়ের সময় এলো তখন তুমি কিছুই করতে পারলে না। এই কথাগুলো যেন তীরের মতো গিয়ে বিঁধল প্যাংয়ের বুকে। ইউনহো থামল না। আমি আরও সহনশীল হতাম যদি দেখতাম তুমি সত্যিই চেষ্টা করছো, কিন্তু না, তুমি দিবাস্বপ্ন দেখছিলে যতক্ষণ না প্রায় মরে যাচ্ছিলে। প্যাং মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইউনহো আবার বলল, কেন এমন বোকামি করছো? তোমার মাথায় যে বুদ্ধি আছে তার তো কিছু দাম থাকা উচিত। সে প্যাংয়ের তলোয়ার চালানো ভঙ্গি দেখিয়ে বলল, তোমার স্টাইল শক্তি আর ক্ষমতার ওপর নির্ভর করে। হ্যাঁ, শক্তিশালী, কিন্তু খুব ধীর। তার কণ্ঠ আরও তীক্ষ্ণ হয়ে উঠল। যদি জানো তুমি ধীর, তাহলে একসাথে এতজনের বিরুদ্ধে প্রথমে আক্রমণ করলে কেন? দু একজনকে মারতে পারতে। তারপর কি? এটা কি আত্মঘাতী মিশন? প্যাং কাঁপা গলায় বলল, না না স্যার। ইউনহো বলল, তোমার উচিত ছিল অপেক্ষা করা, তাদের চাল বুঝে আঘাত করা। আর যদি আক্রমণ করতেই অন্তত একজনকে শেষ করতে পারতে। তারপর তিরস্কার করে বলল, আর তোমার সেই চাল কেন বাতাসে নষ্ট করলে? ভালো করে দেখো। প্যাং মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার। ঠিক তখনই ঝট করে ইউনহো প্যাংয়ের হাত থেকে তলোয়ারটা ছিনিয়ে নিল। প্যাং কিছুই বুঝে উঠতে পারল না। সে মনে মনে চমকে উঠল, সে আমার তলোয়ার নিয়ে নিল। আমি প্রতিক্রিয়াও জানাতে পারলাম না। ইউনহো শান্তভাবে তলোয়ার তুলে ধরল। তারপর প্যাংয়ের আগের আক্রমণটা হুবহু নকল করে দেখালো। একই গতি, একই ভঙ্গি, একেবারে নিখুঁত। আক্রমণ শেষ করে সে বলল, এটাই তো তোমার চাল, তাই না? প্যাং বিস্ময়ে চোখ বড় করে মনে মনে বলল, এটা তো 5 টাইগার্স গার্ড ব্রেকার। সে এটা কবে শিখল? শুধু দেখে নকল করল? ইউনহো এবার জোরে বলল, একাধিক শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গেলে তলোয়ার দ্রুত চালাতে হবে। সে ব্যাখ্যা করল, তুমি কি ভাবো তলোয়ারের আভা কমালে সেটা গিয়ে লক্ষ্যবস্তুর গায়ে লেগে ফিরে আসবে? প্যাং তাড়াতাড়ি বলল, না না স্যার। ইউনহো মাথা নাড়িয়ে বলল, তোমার জানা উচিত কখন দ্রুত আর হালকা আঘাত করতে হয় আর কখন পুরো শক্তি প্রয়োগ করতে হয়। সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করে। এটা বোঝা এত কঠিন? প্যাং মাথা নিচু করে বলল, আমি দুঃখিত স্যার। তারপর হঠাৎ মনে মনে ভাবল, 1 মিনিট, আমি এই অচেনা লোকটার কাছে ক্ষমা চাইছি কেন? ইউনহো তলোয়ারটা ফেরত দিয়ে বলল, আমি যেন উন্নতি দেখতে পাই, বুঝেছ? প্যাং দৃঢ় হয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ। এরপর প্যাং আর ডাকাতদের লিডার আবার তলোয়ার হাতে প্রস্তুত হল। প্যাং মনে মনে বলল, যদিও তলোয়ারের আভা কমাতেও হয়, তবুও লড়াই শেষ হয়নি। কিন্তু ঠিক তখনই ডাকাতদের লিডার হঠাৎ ভয় পেয়ে পিছিয়ে গেল। তারপর দৌড়ে পালাতে শুরু করল। চিৎকার করে বলল, এই তো আমি আসছি। প্যাং অবাক হয়ে বলল, হ্যাঁ? ইউনহো ঠান্ডা গলায় বলল, তুমি সত্যিই একটা হতাশা। লড়াই শেষ হওয়ার পর ইউনহো বিহানগুকের কাছে এগিয়ে এলো। সে বলল, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। বিহানগুক মাথা নেড়ে বলল, আমাদের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, আমরা এর জন্য পারিশ্রমিক পেয়েছি। ইউনহো হালকা হাসল। যাই হোক, আপনার ক্যারাভানের কারণে আমি আরামেই এখানে পৌঁছেছি। বিহানগুক কৃতজ্ঞ গলায় বলল, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, এটা আমরা কখনো ভুলব না। ইউনহো মজা করে বলল, ব্যাস, শুধু মুখে ধন্যবাদ?
আচ্ছা থাক, আমি তো প্যাংয়ের কাছ থেকে পুরস্কার পেয়ে যাবই। বিহানগুক একটু দ্বিধায় বলল, কিন্তু আপনি ওর প্রতি এত কঠোর কেন ছিলেন? ইউনহো শান্তভাবে বলল, শুনুন, আমি না থাকলে আপনারা সবাই মারা যেতেন, আর এর কারণ ওই ছেলেটাই। বিহানগুক বলল, হয়তো, কিন্তু সে ন্যায়ের জন্য লড়ছিল। ইউনহো হালকা হেসে বলল, ন্যায় বিচার? যদি সেই ন্যায়ের কারণে মানুষ মারা যায় তাহলে সেটা কি সত্যিই ন্যায়? সে ধীরে ধীরে বলল, আমার মাস্টার বলতেন, নিজের সাথে সম্পর্ক নেই এমন কিছুর জন্য জীবন বাজি রাখা বোকামি। তুমি বেঁচে না থাকলে অন্যদের দেখবে কিভাবে? আরও যোগ করল, নিজের সুখ নিশ্চিত না করে তুমি অন্যের সুখ আনতে পারো না। তাই আমি মনে করি নিজেকেই আগে রাখা উচিত। তারপর বলল, যাই হোক, ওই ছেলেটাকে বাদ দিন। আপনার নিজের ক্ষতি নিয়ে কি চিন্তিত নন? বিহানগুক হেসে বলল, সে সব ক্ষতিপূরণ দেবে, আর মার্শাল অ্যালায়েন্স এই বনদস্যুদের সামলাবে। ইউনহো মাথা নেড়ে বলল, ভালো, তাহলে সব ঠিকঠাক হয়েছে। তারপর হালকা হেসে বলল, হয়তো আবার দেখা হবে, যদিও সম্ভাবনা কম। বিহানগুক মনে মনে বলল, কি ভয়ঙ্কর কথা। ইউনহো ঘুরে দাঁড়িয়ে বলল, নিজের খেয়াল রাখবেন। কিছু দূর এগিয়ে গিয়ে ইউনহো সামনে তাকিয়ে বলল, অবশেষে ওই তো ওটা। তার সামনে দাঁড়িয়ে আছে ডিভাইন হ্যান্ড মাস্টার গুয়াংডং উই ক্ল্যানের আবাসস্থল। এদিকে অন্যদিকে ইউনহোর বাবা মা তাকে খুঁজে বেড়াচ্ছেন। ইউনহোর মা ক্লান্ত গলায় বললেন, এই তল্লাশি আবারও বিফলে গেল। তার বাবা দৃঢ়কণ্ঠে বললেন, আমি নিশ্চিত সে বেঁচে আছে, তাকে বেঁচে থাকতেই হবে। মা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, ইউনহো, তুমি কোথায়? ঠিক তখনই একজন দৌড়ে এসে চিৎকার করে বলল, স্যার স্যার। ইউনহোর বাবা দ্রুত বললেন, কি হয়েছে? লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, একটা চিঠি এসেছে তরুণ লর্ড ইউনহোর কাছ থেকে। এই কথা শুনে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। কাপা গলায় বললেন, ইউনহো? দৃশ্যপট আবার গি নকের প্রাসাদে ফিরে আসে। সে তার অনুচর মোটা নককে তীব্র তিরস্কার করে বলে, ছি, তুমি ওই সামান্য পরিকল্পনাটাও বাস্তবায়ন করতে পারলে না? তুমি কি মরতে ভয় পেয়েছিলে? এটাই কি আসল কারণ ছিল? নক কাচুমাচু হয়ে উত্তর দেয়, না স্যার, যদি ওয়াং ইয়ালি আমাকে মেরে ফেলত তবে আমার মৃত্যুর একটি সার্থকতা থাকত, কিন্তু সে আমার সাথে লড়াই করেনি। এতে লিকে নিচে নামাতে আপনার কোনো লাভ হতো না। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি বৃথা মরতে চাই না। বাবা, দয়া করে আমার এই জীবনকে কোনো বড় কাজে ব্যবহার করার সুযোগ দিন। গিনক অবজ্ঞার সুরে বলে, আমি এমন কোনো কুকুর পুষি না যে আমার কাজে আসে না। এটা মনে রাখলেই তোমার মঙ্গল। যদি তুমি আমার পাশে থাকতে চাও তবে আগে জয় ছিনিয়ে আনা শেখো। নক হাঁটু গেড়ে মাটিতে মাথা ঠেকিয়ে কুর্নিশ করে বলল, জি বাবা। গিনক তাকে তাড়িয়ে দিয়ে বলে, এখন আমাকে একা থাকতে দাও। নক ঘর থেকে বেরিয়ে গেলে গিনক মনে মনে বিড়বিড় করে, শেষ পর্যন্ত ওই অকেজো আর উচ্চাকাঙ্ক্ষী শুকরটা কড়াইতেই গিয়ে পড়বে। ওই অহংকারী খোঁজা নিজের সীমা জানে না। এমন সময় নকের পেছন থেকে এক লোক এসে খবর দেয়, গিনক এখনও আমাদের কাছে বেশ মূল্যবান স্যার, তিনি ওকে আপাতত বাঁচিয়ে রাখতে চান। নক জিজ্ঞেস করে, ভালো, তুমি এসেছ তবে, কিন্তু তুমি কোন মূল্যের কথা বলছো? লোকটি উত্তর দেয়, তার গোপন বাহিনী প্রকাশ হয়ে গেছে। সে দাবি করছে যে তার বেঁচে থাকায় রাজপরিবারের হাত বেঁধে রাখার জন্য যথেষ্ট, অথচ এই কাজ আমি নিজেই অনায়াসে করতে পারতাম। কেন আমাকে ওই খোঁচার আদেশ মানতে হবে? লোকটি তাকে আশ্বস্ত করে বলে, আপনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন স্যার। আপনাকে তলব করা হয়েছে। তিনি চান আপনি দ্রুত তার সাথে দেখা করুন। নক খুশিতে আত্মহারা হয়ে বলে, অবশেষে আমাকে আর এই বিরক্তিকর ছদ্মবেশে থাকতে হবে না। আমার মনে হয় এখন নককে ছেড়ে দেওয়া যায়। কাজ ফুরালে যে কোনো সময় ওকে সরিয়ে ও সবকিছু দখল করে নেব। আমাদের রাজপরিবার নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই। এরপর নক জিজ্ঞেস করে, আমার ভাইয়েরা ইদানিং কি করছে? লোকটি উত্তর দেয়, ঠিক বিস্তারিত জানি না, তবে শুনেছি তারা চিকিৎসাবিদ্যায় বিশেষজ্ঞ কিছু গোষ্ঠীকে নিয়ে কাজ করছে। নক ভ্রু কুচকে বলে, চিকিৎসা গোষ্ঠী, তাই না? দৃশ্য আবার ইউনহোর কাছে ফিরে আসে। সে একটি প্রকাণ্ড ভবনের সামনে এসে দাঁড়ায়, যার নাম মাস্টার অফ দ্য ডিভাইন হ্যান্ড। ভেতরে থাকা দোকানদার ইউনহোর হাতে থাকা কাগজটি দেখে বলে, আপনি ভুল জায়গায় এসেছেন। ইউনহো অবাক হয়ে জিজ্ঞেস করে, কি? দোকানদার কাগজটি খুঁটিয়ে পড়ে বলে, এই সুপারিশপত্রটি তো মাস্টার অফ দ্য সিক্রেট হ্যান্ডের জন্য, আর এই ভবনটি হল মাস্টার অফ দ্য ডিভাইন হ্যান্ডের। হুবেই আর মাস্টার অফ দ্য সিক্রেট হ্যান্ড তো একসময় তাদের দক্ষতার জন্য বিখ্যাত ছিল। এদিকে জুহুয়ান মুন তার চিঠিতে লিখেছিলেন, আমি একটি সুপারিশপত্র লিখে দিচ্ছি, তিনি আমার বন্ধু। চিঠিটি পড়লে তিনি আপনার সাথে ভালো ব্যবহার করবেন। ইউনহো বিভ্রান্ত হয়ে দোকানদারকে জিজ্ঞেস করে, তাহলে কি আমি ভুল ঠিকানায় এসেছি? দোকানদার দীর্ঘশ্বাস ফেলে বলে, এটি আগে তাদেরই ভবন ছিল, কিন্তু দেউলিয়া হওয়ার পর তারা এখান থেকে চলে গেছে। আপনি রাস্তার ওপারে গলিটার ভেতরে তাদের পাবেন, কিন্তু ওখানে গিয়ে আপনি হতাশও হতে পারেন। ইউনহো যাওয়ার সময় কাগজটি দেখে মনে মনে বলে, এসব কি হচ্ছে?
হঠাৎ বাইরে থেকে এক আর্তনাদ শোনা যায়। এক ব্যক্তি কাতর হয়ে অনুরোধ করছে, দয়া করে স্যার, আমার স্ত্রী মারা যাচ্ছে, আমি কথা দিচ্ছি টাকা ফেরত দিয়ে দেব, আপনি সাহায্য না করলে আমার বাবাও মারা যাবেন। কিন্তু ডাক্তার কর্কশ্বরে বলে, তোমাকে তো আগেই বলেছি, টাকা নেই তো চিকিৎসা নেই। ইউনহো সেই দৃশ্য দেখে দীর্ঘশ্বাস ফেলে ভেবেছিলাম চিকিৎসকরা কখনোই মৃত্যুমুখী রোগীকে ফিরিয়ে দেন না, কিন্তু সবাই মনে হয় একরকম হয় না। ইউনহো নির্দিষ্ট গলিটির সামনে এসে দাঁড়ায়। সরু গলি পেরিয়ে ভেতরে যেতেই সে একটি জরাজীর্ণ সাইনবোর্ড দেখতে পায়, মাস্টার অফ দ্য সেক্রেড হ্যান্ড। সে বিস্ময়ে ভাবে, এটাই কি সেই ঐতিহ্যবাহী গোষ্ঠী যা 5 শতাব্দী ধরে গৌরবময় উত্তরাধিকার বহন করছে? সে ঘরে ঢুকে ডাক দেয়, হ্যালো। তখন 14 বছর বয়সী এক কিশোর বেরিয়ে এসে বলে, হ্যাঁ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ইউনহো বলল, আমি মাস্টার অফ দ্য সেক্রেড হ্যান্ডের সাথে দেখা করতে এসেছি। কিশোরটি শান্তভাবে বলে, ঠিক আছে, আপনি আমাকেই বলতে পারেন। ইউনহো অধৈর্য হয়ে বলে, আমি বংশের প্রধানের সাথে কথা বলতে চাই। তোমার বাবা কি এখন বাইরে গেছেন? কিশোরটি বিষণ্ণ স্বরে বলে, বাবা গত বছর মারা গেছেন, এখন আমি মাস্টার অফ দ্য সেক্রেড হ্যান্ড, সোয়া জিন। ইউনহো বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে যায়। কি, আপনিই এই গোষ্ঠীর প্রধান? সে মনে মনে ভাবে, আগে কেন ভালো করে খবর নিলাম না? উষ্ণ অভ্যর্থনা তো দূরের কথা, রোদ ঝলমলে দিনে বজ্রপাত না হলেই হলো। ওস্তাদ আমাকে কোন ঝামেলায় পাঠালেন? এখনই বাড়ি যেতে ইচ্ছে করছে। ঠিক তখনই জিনের বড় বোন ইয়েরান জিন সেখানে উপস্থিত হয়। সে অত্যন্ত সুন্দরী, লোকে তাকে পবিত্র হাতের নিরাময়কারী বলে জানে। তাকে দেখে ইউনহো লজ্জা পেয়ে যায় এবং তার মুখ লাল হয়ে ওঠে। ইয়েরান জিজ্ঞাসা করে, তিনি কি আমাদের বাবাকে খুঁজছেন? আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ইউনহো মন্ত্রমুগ্ধের মতো শুধু বলল, ও আচ্ছা। এরপর ইউনহো ইয়েরানকে সুপারিশপত্রটি দেয়। সেটি পড়ে ইয়েরান বলে, তাহলে আপনি আমাদের এখানে থেকে অভিজ্ঞতা অর্জন করতে চান? যেমনটা দেখছেন, আমাদের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু লর্ড মনের অতিথিকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। এটি একটি সাধারণ জায়গা হলেও আপনাকে অতিথি হিসেবে পাওয়া আমাদের জন্য সম্মানের। ইউনহো হেসে বলে, না না, এটি একদম ঠিক আছে, আমি আপনাদের কষ্টে ফেলতে চাই না। ইয়েরান জোর দিয়ে বলে, আমি জেদ করছি, বাবার বন্ধুর অতিথিকে ফিরিয়ে দিলে দুনিয়া আমাদের নিষ্ঠুর বলবে। দৃশ্য পরিবর্তন হয়ে ইয়েরানের ঘরে ইউনহোকে বসে থাকতে দেখা যায়। সে মনে মনে বলে, সেই একগুয়ে পণ্ডিত যখন বলল বংশের প্রধান তার বন্ধু, তখনই বোঝা উচিত ছিল যে বড় কোনো ঝামেলা হবে। তবে যাই হোক, সংগ্রাম থাকুক আর না থাকুক, এটি তো একটি চিকিৎসা গোষ্ঠী, হয়তো এখান থেকে কিছু শিখতে পারব। সে একটু শুয়ে বিশ্রাম নিতেই ইয়েরান বাইরে থেকে নক করে বলে, আমি কি ভেতরে আসতে পারি? ইউনহো অনুমতি দিলে ইয়েরান প্রচুর সুস্বাদু আর দামি খাবার নিয়ে ঘরে ঢোকে। খাবার দেখে ইউনহোর জিভে জল চলে আসে। ইয়েরান বলে, ভাবলাম আপনি ক্ষুধার্ত হতে পারেন, তাই এই সাধারণ কিছু আয়োজন, দয়া করে খেয়ে নিন। ইউনহো মনে মনে বলে, সাধারণ আয়োজন? এই খাবার তো আমার 3 দিন চলে যাবে। সে ইয়েরানকে অনুরোধ করে, দয়া করে আপনিও আমার সাথে যোগ দিন। ইয়েরান বিনীতভাবে বলে, আপনি নিঃসংকোচে খান, আমি আগেই খেয়ে নিয়েছি। ইউনহো খাবার দেখে ভাবে, এরা যতটা গরিব মনে হচ্ছিল সম্ভবত ততটা নয়। হঠাৎ দরজার ওপাশ থেকে ফিসফিস শব্দ শুনতে পায় ইউনহো। জিন তার বোনকে বলছে, চুপ করো, অতিথি খাবার খাচ্ছেন। কিন্তু ইয়েরান, এইসব খাবারের টাকা তুমি কোথায় পেলে? আমাদের তো চালও শেষ হয়ে গিয়েছিল। ইয়েরান শান্ত স্বরে বলে, টাকা নিয়ে চিন্তা করো না, তুমি শুধু পড়াশোনায় মন দাও। পরিস্থিতি বাধ্য করেছে বলে আমি কিছুক্ষণের জন্য একটা ব্যবস্থা করেছি। হঠাৎ জিন চিৎকার করে ওঠে, ইয়েরান, তোমার গলার হারটা কোথায়? ওটা তো মায়ের শেষ স্মৃতি ছিল, তুমি কখনোই ওটা গলা থেকে খুলতে না, তুমি কি ওটা বিক্রি করে দিয়েছ? ইউনহো সব শুনে স্তম্ভিত হয়ে যায়। মায়ের শেষ স্মৃতিচিহ্ন বিক্রি করে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে? ইয়েরান ভাইকে শান্ত করে বলে, না, আমি ওটা গ্যালারি ফাইন্যান্সে বন্ধক রেখে টাকা ধার নিয়েছি, অবস্থা ভালো হলে ফিরিয়ে আনব। এই লোকটা বাবার বন্ধুর লোক, তাকে কি আমরা না খাইয়ে বিদায় দিতাম? জিন গুমড়ে ওঠে, আমি সেটা বোঝাতে চাইনি। ইউনহোর গলা দিয়ে আর খাবার নামছে না। সে ভাবে, এই খাবার আমি গিলব কিভাবে? খানিক পরে ইয়েরান এসে খাবার পড়ে থাকতে দেখে চিন্তিত হয়ে বলে, ওহ না, খাবার কি আপনার পছন্দ হয়নি? আপনি বসুন, আমি নতুন কিছু তৈরি করে আনছি। ইউনহো বাধা দিয়ে বলে, না না, আমি এই খাবারগুলোই খুব পছন্দ করেছি। সে জোর করে খাবারগুলো শেষ করে ভাবে, টাকা ফেরত দেওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে, এখন আর খেয়ে কি লাভ? সে ঘর থেকে বের হয়ে পেটে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে, ভাবে, ইস, কেন সে আমাকে এমন খাবার খাওয়ালো যার সামর্থ্য তাদের নেই? সে গ্যালারি ফাইন্যান্সের কথা বলেছিল না। ইউনহো সোজা গ্যালারি ফাইন্যান্সের দোকানে চলে যায়। দোকানের মালিক তাকে সম্ভাষণ জানিয়ে জিজ্ঞেস করে, হ্যালো স্যার, কিভাবে সাহায্য করতে পারি? ইউনহো বলে, আমি একটি জিনিস ফেরত নিতে এসেছি। মাস্টার অফ দ্য সেক্রেড হ্যান্ডের সেই মেয়েটি গতকাল একটি জেডের হার এখানে জমা দিয়েছিলেন।
মালিক দেবুং হা বলে, দয়া করে আমার সাথে আসুন, কিন্তু নিয়ম অনুযায়ী শুধু ওই গোষ্ঠীর সদস্যরাই এটি ফেরত নিতে পারেন, কারণ এটি বন্ধক রাখা হয়েছে। ইউনহো উত্তর দেয়, আমি ওখান থেকেই এসেছি। দোকানদার সংশয় নিয়ে বলে, আমি তো আপনাকে আগে দেখিনি। ইউনহো বিরক্ত হয়ে বলে, আমি কালকেই ওখানে পৌঁছেছি। ইউনহো টাকার ব্যাগ বের করলে দোকানদার বলে, এটি যথেষ্ট নয়। 1 তায়েল রূপা দিয়ে একটি পরিবার কয়েক মাস চলতে পারে, কিন্তু আমাদের নীতি হল ঋণের 3 গুণ অর্থ ফেরত নেওয়া, আর 3 মাস দেরি হলে সেটা আরও বাড়ে। ইউনহো বিরক্ত হয়ে বলে, আপনি তো দেখি রক্তচোষা মহাজন। দোকানদার হাসি মুখে বলে, একেবারেই না, এটি প্রতিষ্ঠানের নিয়ম। ইউনহো ভাবে, এই ভাইবোনদের যা অবস্থা তাতে এই হার কোনোদিন ফেরত পাওয়া তাদের পক্ষে অসম্ভব। ইয়েরান জিন জেনে বুঝেই নিজের মায়ের শেষ সম্বল বিসর্জন দিয়েছেন। ইউনহো দোকানদারকে বলে, বুঝেছি, আমি কি বিনিময়ে আমার নিজের একটি জিনিস বন্ধক রাখতে পারি? দোকানদার রাজি হলে ইউনহো তার কাছে থাকা একটি সোনার আইটেম বের করে দেয়। দোকানদার বলে, এটি খাঁটি সোনা, হার ছাড়ানোর জন্য যথেষ্ট। আমি এর বদলে আপনাকে 1 তায়েল সোনা ধার দেব, কিন্তু ফেরত পেতে 3 তায়েল দিতে হবে। বলতে বলতেই দোকানদারের চোখ ওই জিনিসের উপর খোদাই করা চিহ্নের দিকে যায়। সে ভয়ার্ত স্বরে বিড়বিড় করে ওঠে, রাজকীয় পরিদর্শক দল, ইম্পিরিয়াল ইন্সপেক্টরেট। ইউনহো নির্বিকার চিত্তে জিজ্ঞেস করে, তাহলে আপনি যেন কি বলছিলেন, এটা ছাড়াতে আমার 3 তায়েল সোনা খরচ হবে? দোকানদার ভয়ে কাঁপতে কাঁপতে মনে মনে বলে, আমি তো শেষ। এক অজানা দৃশ্য ভেসে ওঠে। একজন লোক দ্রুত এসে মাথা নিচু করে বলে, আমাদের একটি সমস্যা আছে স্যার, রাজপ্রাসাদ দখলের আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সামনে বসে থাকা এক বৃদ্ধ ধীরে মাথা তোলে। রাজপ্রাসাদ? এর মানে কি গি নোক আদেশ অমান্য করেছে? লোকটি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, না, নোক তার কাজ করছে, কিন্তু ইম্পেরিয়াল ইন্সপেক্টরেটের প্রধান কঠোর অবস্থান নিয়েছেন, ফলে নোকের অবস্থান দুর্বল হয়ে গেছে। আমাদের হয়তো পুরো পরিকল্পনাই নতুন করে ভাবতে হবে। বৃদ্ধ শান্ত গলায় বলে, বুঝেছি। তারপর আরেকজন বলে, গ্রিন ফরেস্ট সেক্টর নিয়েও সমস্যা হয়েছে। হেবেই পেং বংশের এক ঝামেলাপূর্ণ ব্যক্তি আমাদের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় বাধা দিয়েছে। বৃদ্ধ চোখ সরু করে বলে, পেং বংশ কি কিছু টের পেয়েছে? উত্তর আসে, না, মনে হচ্ছে মার্শাল অ্যালায়েন্স জড়িত। তারা পরিকল্পনা জানত না, শুধু ছোটখাটো ডাকাত ধরতে গিয়ে ঘটনাচক্রে মুখোমুখি হয়েছে। বৃদ্ধ ধীরে বলে, লক্ষ্যে এগোলে বাধা আসবেই। আসল ব্যাপার হল তুমি কিভাবে সেটা সামলাও। লোকটি মাথা নত করে বলে, মনে রাখব স্যার, চিকিৎসা গোষ্ঠী নিয়ে পরিকল্পনা সহ বাকি সবকিছু ঠিকভাবেই এগোচ্ছে। বৃদ্ধের চোখে তৃপ্তির ছাপ। ভালো, অবশেষে আমাদের প্রচেষ্টার ফল আসার সময় হয়েছে। মাস্টার নির্জনে যাওয়ার পর কঠিন সময় গেছে, কিন্তু এখন আমরা যথেষ্ট শক্তিশালী। একসময় পৃথিবী আমাদের ওপর অত্যাচার করেছে, কিন্তু খুব শীঘ্রই তারা আমাদের তলোয়ারের ভয় বুঝবে। দৃশ্য বদলে ইউনহোর দিকে আসে। দোকানদার ভয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে, আমি কত বোকামি করেছি। তিনি কোনটা নিয়ে রাগ করবেন? 10 টেলের জেরের হার 1 টেলে নেওয়া, নাকি 3 মাসের ঋণ 3 গুণ করা? স্যার, আমি জানি আমার সুদের হার কম নয়, কিন্তু অনেকেই জিনিস বন্ধক রেখে আর ফেরত নেয় না। লোকসান তুলতে আমাকে উপায় বের করতে হয়েছে। ইউনহো ভ্রু কুচকে বলে, কত সুদ? দোকানদার কাঁপা গলায় বলে, মাসে মাত্র 45%। ইউনহো অবাক হয়ে বলে, মাসে 45%? তাহলে বছরে কত? দোকানদার কাঁপতে কাঁপতে বলে, মাত্র 6000%। ইউনহো বিস্ময়ে বলে, বছরে 6000%? এটা তো অস্বাভাবিক। দোকানদার ব্যাখ্যা দিতে গিয়ে আরও জড়িয়ে পড়ে, আসলে জিনিসটার দাম বেশি, তাই হিসাব আলাদা। ইউনহো ঠান্ডা গলায় বলে, একটু আগেই তো বললে 1 টেল, এখন 10। দোকানদার তোতলাতে থাকে, আমি ব্যাখ্যা করতে পারি। ইউনহো হঠাৎ গর্জে ওঠে, আমি এখানেই এর শেষ করব, এখনই। দোকানদার ভয়ে বলে, স্যার, দয়া করে। ইউনহো চিৎকার করে ওঠে, আমাকে স্যার বলবে না। দৃশ্য আবার বদলে পবিত্র হাতের গোষ্ঠীর বাড়িতে আসে। দরজার সামনে কিছু পড়ে থাকতে দেখে ইয়েরান থমকে যায়। এই সময়ে কে আসতে পারে? নিচে তাকিয়ে দেখে তার গলার হারটি পড়ে আছে। সে বিস্ময়ে বলে, হ্যাঁ, হারটা? সাথে একটি চিঠি। হার হাতে নিয়ে তার চোখ ভিজে ওঠে। ওহ মা, কে এটা ফিরিয়ে দিল? চারদিকে তাকায়, কেউ নেই। ছাদের ওপর শুয়ে ইউনহো সব দেখছে। মনে মনে বলে,
আশা করি এতে আমার খাবারের দাম মিটে যাবে। দৃশ্য আবার বদলে রাইটাস হেভেন্সের মার্শাল অ্যালায়েন্সে আসে। প্যাং দাঁড়িয়ে চিন্তায় পড়ে, আমাকে কেন ডাকা হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? একজন গুরুগম্ভীর ব্যক্তি এসে বলে, বসুন। প্যাং সম্মান জানিয়ে বসে। তিনি পরিচিত প্রধান কৌশলী হিয়ঞ্জ। তিনি বলেন, গ্রিন ফরেস্টে যা ঘটেছে সব শুনেছি। তুমি 10 তলোয়ারের সাথে লড়েছ, ঠিক? প্যাং হতভম্ব হয়ে বলে, 10 তলোয়ার? হিয়ঞ্জ বলে, ওরাই সেই ডাকাত যারা তোমাকে তাড়া করেছিল। তুমি বেঁচে গেছো, এটা অলৌকিক। প্যাং মনে মনে ভাবে, তাই তো তারা এত শক্তিশালী ছিল। হিয়ঞ্জ বলে, ক্ষতিপূরণের ব্যবস্থা আমি করব। তোমার জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছি। তারপর থেমে বলে, আর যে যুবক তোমাকে সাহায্য করেছিল সে কে? প্যাং বলে, তার নাম ইয়নহো উই। হিয়ঞ্জ নামটা শুনে থেমে যায়। মনে মনে ভাবে, এই নাম তো রিপোর্টে দেখেছি। সে কি সত্যিই গুয়াংডং উই বংশের হারানো ছেলে? 5 বছরে এত শক্তিশালী কিভাবে হলো? সে আবার জিজ্ঞেস করে, সে কোথায় যাচ্ছে? প্যাং বলে, সে পবিত্র হাতের গোষ্ঠী খুঁজতে গেছে। হিয়ঞ্জ চিন্তিত হয়ে বলে, আমার তার সম্পর্কে আরও তথ্য দরকার। তুমি কি সাহায্য করবে? প্যাং মাথা নত করে বলে, অবশ্যই স্যার। দৃশ্য আবার ইয়নহোর দিকে ফিরে আসে। সে ছাদে শুয়ে আছে। জিন নিচে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, মই ছাড়া সে ছাদে উঠল কিভাবে? সে কি মার্শাল আর্টিস্ট? তারপর ঠোঁট বাঁকায়, কিন্তু দেখতে তো অলস আর নোংরা। হঠাৎ বাইরে থেকে চিৎকার, চিকিৎসক আছেন। কয়েকজন লোক এক গুরুতর আহত মানুষকে নিয়ে ঢোকে পড়ে। তারা বলে, পাহাড় ধসে সে আহত হয়েছে। আমাদের কাছে টাকা নেই, কিন্তু দয়া করে সাহায্য করুন। জিন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই ইয়েরান এসে কঠোর গলায় বলে, দাঁড়িয়ে থেকো না, সবাইকে ভেতরে আনো। রোগীদের আলাদা করো, গুরুতরদের আগে দেখো। সবাই দৌড়ঝাঁপ শুরু করে। ইউনহোর ঘুম ভেঙে যায়। কি হচ্ছে? ইয়েরান দ্রুত কাজ শুরু করে, সুচ ঠুকিয়ে চিকিৎসা দিতে থাকে। জিন চিৎকার করে বলে, আমাদের লোক বল কম। তারপর ইউনহোর দিকে তাকিয়ে বলে, সাহায্য করুন, আপনি মার্শাল আর্টিস্ট, আপনি পয়েন্টগুলো জানেন। ইউনহো বলে, আমি এতে খুব দক্ষ নই, শুধু অল্প শিখেছি। জিন দ্রুত বলে, বুকের 22 নম্বর পয়েন্টে চাপ দিন, তারপর ফুসফুসের 1 নম্বর পয়েন্টে। ইউনহো চেষ্টা করে, কিন্তু রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। সে বলে, কিছু একটা ঠিক না। জিন চিৎকার করে, তুমি ভুল করছো, আবার করো। ইউনহো বিরক্ত হয়ে বলে, আগেই বলেছি আমি পারি না। হঠাৎ রোগী হাঁপাতে শুরু করে। জিন বলে, শ্বাসনালী একটু খুলেছে, কিন্তু জমাট রক্ত বের করতে হবে, সময় নেই, মুখ দিয়ে বের করো। ইউনহো অবাক হয়ে বলে, আমাকে কি চুমু খেতে বলছো? অন্য কোনো উপায় নেই? জিন বলে, নেই, না হলে সে মারা যাবে। ইউনহো গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আগে বললেই হতো। তারপর সে রোগীর মুখ ধরে নিজের কৌশল প্রয়োগ করে জমাট রক্ত টেনে বের করে আনে। জিন হতবাক হয়ে তাকিয়ে থাকে। ইউনহো শান্ত গলায় বলে, বুঝতে পারছেন না, আমি এখানে একজনের জীবন বাঁচাচ্ছি।